কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো, আমি তখনই, হ্যাঁ তখনই তোমার নামে লেখা চিঠিটি পড়ে তোমাকে শোনাবো। ঠিক তখনই, হ্যাঁ তখনই ভালোবাসি কতটাই আমি, বলো কি করে তোমায় বোঝাবো। তুমি বোঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি। মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়েছিল তরুর। বিয়ে না, ওটা আসলে ছিল একরকম দায়িত্ব, পারিবারিক চাপ আর দুঃখ ঢাকার একটা উপায়। তরু আর সায়ান চাচাতো ভাই বোন। বয়সে তরুর থেকে সায়ান গুণে গুণে 8 বছরের বড়। ছোটবেলা একসাথে কাটলেও বয়স বাড়ার সাথে সাথে ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। তরু হলো খোলা আগুন, যাকে দেখলেই আঁচ লাগে। আর সায়ান, সে নিঃশব্দে জমে থাকা এক আগ্নেয়গিরি, যা একবার ফেটে গেলে সব ধ্বংস হয়ে যায়। তাই দুজনের একটুও বনিবনা হতো না। তবুও তরুর বাবা মারা গেলে সমাজ আর সম্মান রক্ষার নামে তাকে সায়ানের সঙ্গে বিয়ে দিয়ে দেয় পরিবার। সায়ান রাজি হয়েছিল চুপ করে, কিছু না বলে। তবে বিয়ের 3 দিন পরেই এক রাতে দেশ ছেড়ে চলে যায় সে। তরুকে কোনো ব্যাখ্যা দেয়নি, শুধু 4 বছর পর একটি কাগজ এসেছিল, তালাকনামা। মায়ের কসম দেওয়ার ফলে তরু সই করেনি। বিয়ের সময় তরু অবুঝ কিশোরী থাকলেও 3 বছরে তরু পরিণত হয়েছিল একজন 19 বছর বয়সী যুবতীতে। তাই নিজেও তখন সবকিছু বুঝত। অনেকগুলো বছর পেরিয়ে গেলেও সায়ান ইফতেখার পরিবারের সাথে কোনো যোগাযোগ করেনি। কারণটা অবশ্য সবাই জানতো। সায়ানের বাবার পরকীয়া ছিল সায়ানের দেশ ছাড়ার কারণ। আজ সায়ানকে 9 বছর পর হঠাৎ নিউ ইয়র্কের এক কনফারেন্স রুমে দেখে থমকে গেল তরু। বর্তমানে তরু নিউ ইয়র্ক থাকে। সে এখন লেক্সোরা গ্লোবাল সলিউশনের চিফ কন্ট্রাক্ট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার। আজকের মিটিংয়ে সে মুখোমুখি বসেছে প্যারোনিক্স এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা শাহিন ইফতেখারের সঙ্গে। একজন সফল ব্যবসায়ী, একজন ঠান্ডা ছায়াঘেরা পুরুষ, আর একসময় তার স্বামী ছিল। আর চাচাতো ভাই সায়ান তাকিয়ে আছে তরুর চোখে। তরুর থেকেও যেন সায়ান বেশি অভিভূত, বেশি থমকে গেছে। এই মেয়েটা তরু, সেই পাটকাঠির মতো চিকন ফর্সা বাচ্চা মেয়ে, যে কথায় কথায় তার চুল টেনে পালিয়ে যেত, লুঙ্গি খুলে ফেলার হুমকি দিত, যার হাসির শব্দে একসময় বিরক্ত হতো সে। আর আজ ঠিক এই মুহূর্তে সেই তরু তার সামনে বসে আছে, গম্ভীর মার্জিত আত্মনির্ভর এক নারী। ব্যাপারটা হজম করা যেন সায়নের পক্ষে সম্ভব না। মনে হচ্ছে অতীত আর বর্তমান একসাথে চেপে বসেছে তার বুকের ওপর। তরু, অস্ফুট স্বরে বলল সায়ান। আমি তরুণিমা ইসলাম, চিফ কন্ট্রাক্ট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার, ভ্যালিয়ান্ট হোল্ডিংস। মিটিং শুরু করতে পারি? তরু শান্ত গলায় বলে, অথচ ভেতরে তার বুকের স্পন্দন কেঁপে কেঁপে উঠছে। সায়ান কেবল মাথা নেড়ে সম্মতি দিল। মিটিংয়ের বাকি সদস্যরা বলল, অফকোর্স। তরু মিটিং শুরু করলো। সায়ান মাঝে মধ্যে তরুর দিকে গভীরভাবে তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে ফেলছে। তরুকে দেখে সায়ানের অস্থির লাগছে। বাড়ির সকলের কথা মনে পড়ছে। সায়ানের ভাবনা ফুরায় না। সচরাচর সায়ান সব মিটিংয়ে অংশগ্রহণ করে না, তবে আজকের ডিলটা গুরুত্বপূর্ণ ছিল। তার উপর মিস্টার ড্যানিয়েল হারগ্রোভ তাকে আসার জন্য খুব করে অনুরোধ করেছিলেন। সবকিছু মিলিয়ে সায়ানের আজ এখানে আসা। ধন্যবাদ সকলকে। আশা করি আমাদের দুই কোম্পানির পথ চলা সুগম হবে। তরু মিটিং শেষ করতে সকলের হাততালি দিয়ে উঠল। শুধুমাত্র সায়ান চুপচাপ বসে রইল। তরুর সাথে কিভাবে কথা বলবে এটা খুব ভাবাচ্ছে তাকে। নিউ ইয়র্কের রাত, অন্ধকারে শহর যেন অন্য এক রূপে ঢেকে গেছে। আলো ঝলকানি আর গাড়ির আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে দূর থেকে। তরুর অফিসের বড় কাছের দরজা ধীরে ধীরে পেছন দিয়ে বেরিয়ে এলো। সায়ান এখনো অফিসে আছে, তরুণিমার বসের সাথে কথা বলছে। তরু এক পা করে হাঁটছে। ঠান্ডা হাওয়া তার গায়ের সঙ্গে খেলতে লাগলো। পেছনে লম্বা গলির বাতি ম্লান, আর রাস্তার পাশের গাছগুলো ছায়ার মতো দুলছে। তার পা থমথমে করলো এক মুহূর্তের জন্য, যখন হঠাৎ তার মনের কোণে ভেসে উঠল সায়ানের মুখ।
সেই আগুনে জ্বালানো কালো চোখ, ঝরঝরে চুল আর কাঁধে টান টান স্যুট। 10 বছর ধরে সে এখানে, এই নিউ ইয়র্কে ছিল। কেন এত সহজে ফিরে এসছে আমার সামনে? তার মনে প্রশ্ন জাগলো। তার বুকে যেন একটা অদ্ভুত উত্তেজনা জমতে লাগলো। তরুর আত্মসম্মানবোধ প্রখর। বিয়ের কয়েক বছর পর যখন বোঝার মতো বয়স হলো, তরুর তখন থেকে শায়নের প্রতি তীব্র রাগ অভিমান পুষে এসেছে হৃদয়ে। ছোট থেকে কখনো শায়ন তরুকে সহ্য করতে পারত না, কারণ তরুও ছিল শায়নের মতো রাগী জেদি। ফলশ্রুতিতে বয়সে অনেক ফারাক থাকা সত্ত্বেও তরু শায়নকে প্রায় সময় নাকানি চোবানি খাওয়াতো। আর ঠিক সেই কারণেই দিন দিন দুজনের মধ্যে লড়াই বাড়তে থাকে। তরু এগিয়ে চলেছে নিজের অ্যাপার্টমেন্টের দিকে। অফিস থেকে অ্যাপার্টমেন্ট খুব বেশি দূরে নয়, তবুও অফিস থেকে গাড়ি দেওয়া হয়েছিল তাকে, কিন্তু তরু সেটি নিতে অস্বীকার জানিয়েছিল। হঠাৎ একটা গভীর ইঞ্জিনের গর্জন ভেসে এলো পেছন থেকে। তরু একটু কেঁপে উঠল। চোখে মুখে সোজা না তাকিয়ে শুধু কানে শুনে বুঝতে পারল এটা কোনো সাধারণ গাড়ির শব্দ না। একটা নয়, 3টা কালো এসইউভি নিঃশব্দে তার পেছনে এসে থামল। একটার হেডলাইট তার শরীরে ধাক্কা দিল, বাকি দুটো একদিকে ঘিরে দাঁড়িয়ে রইল, যেন অকৃত্রিম কোনো ছায়া বুনে দিচ্ছে। তরু থমকে দাঁড়ালো। তার এক পাশে দেওয়াল, অন্য পাশে গাড়ি। গাড়ির জানালাগুলো কালো টিন্টেড, যেন ভেতরে কেউ আছে কিনা বোঝাই যাচ্ছে না। তার চোখ সরে না প্রথম গাড়িটার সামনে থাকা নাম্বার প্লেট থেকে। ওটা সে আগে কোথাও দেখেছে। লেভেলের নিচে ছোট করে লেখা এরোনিক্স হোল্ডিংস প্রায়োরিটি ভেহিকল। হৃদস্পন্দন একবার ধস্ত খায়। তরু বুঝে ফেলে সব। তখনই প্রথম এসইউভি ড্রাইভারের পাশে থাকা দরজাটা খুলে যায়। একজন সোয়েটার ডাফ লোক নামলো, চোখে সানগ্লাস, কানে ইয়ারপিস। আর তার পেছনে ধীরে এক রাশ নির্ভীকতা নিয়ে নামছে শায়ন ইফতেখার। চুল পেছনে আঁচড়ানো, চোখে সেই একই শীতল ছায়া। হাঁটছে ধীরে ধীরে, যেন পুরো রাস্তার মালিক সে। চারপাশের বাতাস জমে উঠেছে, আর তরুর গলার ভেতর শুকিয়ে যাচ্ছে অস্থিরতা আর আগুনে। কেমন আছিস তরু? শায়ন বলল, একটুও না হেসে। তরু কিছু বলল না। শায়ন উত্তরের আশায় আবারও জিজ্ঞেস করলো, তরু কেমন আছিস? মা কেমন আছে? মা? তরুর ঠোঁটে যেন বিদ্রুপের হাসি। ধৈর্য হারালো শায়ন। এমনিতেই তার ধৈর্যের লেভেল 0। যেটা জিজ্ঞেস করেছিস সেটা বল। আমি বলতে বাধ্য নই মিস্টার শায়ান ইফতিখার। নিজের মায়ের বিষয় জানার ইচ্ছে থাকলে নিজেই জেনে নিন। আর হ্যাঁ, অফিসের বাইরে অফিসিয়াল বিহেভিয়ার আশা করবেন না। তরু উল্টোর দিকে চলে যেতে চাইলে শায়ন তার হাত টেনে ধরে, আর মুহূর্তে শায়ন সহ বাকিরাও চমকায়। তরু শায়নের গালে চর বসিয়ে দিয়েছে। রাগে ফুঁসছে মেয়েটা। শায়ন প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও ঘটনা বুঝিয়ে আসতেই তরু চুলগুলো শক্ত করে চেপে ধরল সে। তরু ব্যথায় মৃদু শব্দ করে উঠল, এখনো আগের মতোই বেয়াদব আছিস তুই। পথে কাছে আমার গায়ে হাত তোলে সাহস হয় কিভাবে? আমার হাত ধরার সাহস কিভাবে হয়? হ্যাঁ বলো। শায়ন ভাই, চুল ছাড়ো, নয়তো তোমার শরীরে কোনো অংশের চুল থাকবে না। আর শয়তানের দাদা, তুমি ছাড়ো। শায়ন তরুর যন্ত্রণা দেখে আরো জোরে চুলগুলো চেপে ধরল। তরু মেজাজ হারাচ্ছে। হাত ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তাছাড়া তুই আমার... থেমে যায় শায়ন। তরু বলে ওঠে, তালাকটা আমার কথা মনে হয় ভুলে গেছো। আমি ভুলিনি শায়ন ভাই। শায়ন সত্যি সেসব ভুলে গিয়েছিল। আনমনে এসব ভাবতে গিয়ে তরুর চুলগুলো আলগা হয়ে গেল, আর তাতেই সুযোগ পেল মেয়েটা। কোনো দেরি না করে শায়নের নাকে একটা ঘুষি বসিয়ে দিল সে। ঘুষি খাওয়ার পর শায়ন কপালে হাত রাখতেই গাডরা নড়ে চড়ে উঠল। একজন পেছন থেকে তরুর সামনে এগিয়ে আসছিল। স্টে ব্যাক। শায়ন রাগে গর্জে উঠল, আর তখনই তরু তার হিলের অ্যাকুরেসি কাজে লাগিয়ে গার্ডের পায়ে সজোরে আঘাত করে। এক লাফে রাস্তার কোণ ঘুরে দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সবাই স্তব্ধ। শায়ান ঠোঁট কামড়ে ভাবতে লাগলো, আজকের পর থেকে প্রতিদিন শাস্তি পেতে হবে তরুকে। মনে প্রাণে এই পণ করে গাড়িতে উঠে বসলো সে। এতগুলো বছরের মধ্যে মায়ের সাথে মাত্র 2বার কথা বলেছিল সে, তাও গোপনে। আজ আবারও কথা বলবে শায়ান। তরুকে দেখে পুরনো দিনগুলোর কথা বড্ড মনে পড়ছে তার। রাত 10:30। নিউ ইয়র্কের স্কাইলাইন যেন চোখে আগুন জ্বালিয়ে তাকিয়ে আছে। 3টা এসইউভি ধীরে ধীরে ঢুকে পড়ল ম্যানহাটনের এক প্লাজার ভেতরে।
সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, স্বচ্ছ কাচের দেওয়াল আর নিরাপত্তা চেক পয়েন্ট পেরিয়ে গাড়িগুলো থামলো এক্সক্লুসিভ পেন্ট হাউস লিফটের সামনে। দরজা খুলে সায়ন নামলো, সাথে থাকা দুজন সিকিউরিটি লোক চুপচাপ পেছনে দাঁড়িয়ে। সে হাতের এক ইশারায় বলল, ইউ মে লিভ নাও। গার্ডেরা মাথা নেড়ে চলে গেল নিচে। সায়ন লিফটে উঠল। ৪৫তম তলায় থামল সে। দরজা খুলে যেন অন্য এক জগৎ। মৃদু নীল আলোয় ভেসে থাকা আধুনিক অ্যাপার্টমেন্ট, ফ্লোর টু সিলিং কাচের জানালা, যার ওপারে আলোয় মোড়া নিউ ইয়র্কের শহর। দেওয়ালে আধুনিক শিল্পকলা, কিন্তু কোথাও যেন পারিবারিক ছবি নেই। টেবিলে রাখা এক বোতল স্কচ, পাশে তার দ্বিতীয় ফোনটি পড়ে আছে। আনরিড মেসেজ ১২টি। সায়ন ইফতেখার কোট ফেলে দিয়ে ধীরে ধীরে বার কাউন্টারের পাশে এসে দাঁড়ালো। হালকা আলোয় তার মুখটা বিষণ্ণ দেখাচ্ছে, যেন বাইরের রূপসী শহর তার ভেতরের একাকিত্বকে ঢাকতে পারছে না। সে জানালার পাশে গিয়ে দাঁড়ায়, গ্লাসে একটা ঘূর্ণি তুলে নেয় স্কচ। তারপর নিচে তাকিয়ে দেখে রাস্তায় গাড়ি চলছে, যেন প্রতিটা গাড়ি কেউ না কেউ ফেলে আসা কারো কাছে ফিরছে। অথচ সায়ন জানে এই শহরের মধ্যে থেকেও সে কারো কাছে ফিরতে পারেনি। তার শিকড় গেড়ে আছে সুদূর বাংলাদেশে। হঠাৎ সায়নের তরুর বলা কথাগুলো মনে পড়ল। তালাকনামা অর্থাৎ ডিভোর্স পেপার। সায়ন স্কচ ভর্তি গ্লাসে একবার চুমুক দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। লারা এই নামেই কাউকে কল করলো সে। হ্যালো সায়ান, কোথায় আছো? মিস ইউ বেবি। ফালতু কথা বাদ দাও লারা। তুমি তোরকে ডিভোর্স পেপার পাঠিয়েছিলে কেন? আমার থেকে পারমিশন নিয়েছিলে? চমকালো লারা। এতগুলো বছরে লুকিয়ে থাকা ঘটনা আজ কিভাবে জানতে পারলো সায়ন? লারা শুকনো ঢোক গিলে বলল, সায়ান, তুমিই তো বলেছিলে মিথ্যা সম্পর্ক থেকে তরুকে মুক্তি দিতে চাও। আমি তো সেই জন্যই। শাট আপ লারা। আমি ভালো করে জানি তুমি কিসের জন্য কি করেছো, বাট ট্রাস্ট মি, সেটা কখনোই সম্ভব নয়। সায়ন কল কেটে দিতেই রাগে গর্জে ওঠে লারা। লারা মিস্টার জনাথনের একমাত্র মেয়ে। নিউ ইয়র্কে আসার পর জনাথনের সাথে আলাপ হয়েছিল সায়নের, আর সেখান থেকে জনাথনের অফিসে জায়গা পেয়েছিল সায়ন। তারপর সে ঢুকে পড়েছিল এক অন্ধকার জগতে, যা কেউ জানে না। জনাথনের মতো বিশিষ্ট শিল্পপতিরা আড়ালে যে কালো জগতের সাথেও যুক্ত, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সায়ন বুদ্ধিমান মানুষ, অল্প সময়ে অন্ধকার জগতে সফল হয়ে ওঠে, পাশাপাশি ব্যবসায় উন্নতি করে। তার রিয়েল এস্টেট কোম্পানির আড়ালে চলে অস্ত্র চোরাচালান। একটা সময় জনাথনকে পেছনে ফেলে এগিয়ে যায় সায়ন, তবে জনাথন সবসময় সায়নকে স্নেহ করে এসেছে। বছর দুয়েক আগে তিনি মারা গিয়েছেন। তারপর থেকে লারাই বাবা সবকিছু দেখাশোনা করছে। সায়ন যে বিবাহিত এটা লারা প্রথম থেকেই জানত, তবুও সে সায়নকে খুব পছন্দ করে। যেভাবেই হোক সায়নকে নিজের করে পেতে চায়। সায়ন অপরাধ জগতে ডুবে গেলেও নিজের চরিত্রে এখনও কালিমা লাগতে দেয়নি। ফলশ্রুতিতে লারার ইচ্ছেও অপূর্ণ রয়ে গেছে। বলা বাহুল্য, সায়ন লারাকে বন্ধু ভাবে। সেই বন্ধুত্বের খাতিরেই তরুর বিষয় সবকিছু জানিয়েছিল তাকে, আর লারা সেই সুযোগটা কাজে লাগিয়ে সায়নের অজান্তে একটা ডিভোর্স পেপার পাঠিয়েছিল তরুর কাছে। লারার বাংলাদেশের চেনা জানা একজন অ্যাডভোকেট নিজেই সে পেপার তৈরি করে তরুদের বাড়ি পাঠিয়েছিল। উদ্দেশ্য ছিল তরু সাইন করে দিলেই ঝামেলা শেষ হয়ে যাবে। সায়ন ভাবে তরুই তাকে ত্যাগ করেছে, কিন্তু না, নিজের পরিকল্পনা এভাবে ভেস্তে যাওয়াতে রাগে গর্জে ওঠে লারা। কিছুক্ষণ নিজের রুমে জিনিসপত্রের ওপরেই রাগ ঝাড়তে থাকে। মন মেজাজ বড্ড খারাপ, তাই আজকে আর মায়ের কাছে কল করা হলো না সায়নের। তবে একটা কথা তাকে ভাবাচ্ছে, সত্যি কি তরু তাকে ত্যাগ করেছে? কথাটা মাথার ভেতর বারবার ঘুরপাক খেতে লাগলো। তরুকে দেখে সায়নের যেন মৃদু আফসোস জেগেছে মনে। অমন সুন্দরী, শিক্ষিত, আত্মবিশ্বাসী নারী তার স্ত্রী, ভাবতেই মনে যেন অন্যরকম ভালো লাগার রেশ বয়ে গেল। তবে পরক্ষণেই তরুর বেয়াদবির কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল সায়ন। মেয়েটা শুধরালো না। এসব ভাবতে ভাবতে সায়নের মন পরিবর্তন হলো। প্রায় ৩ বছর পর মায়ের নাম্বারে ডায়াল করলো সে। বাংলাদেশ। সকালের নাস্তা সেরে উঠোনে বসে আছেন আসমা ইফতেখার। ইদানিং শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না ওনার। ছেলের টেনশনে দিন দিন যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। আলতাফ ইফতেখারও সায়নের জন্য ভীষণ চিন্তা করে, কষ্ট পায়। নিজের ভুলের কারণে একমাত্র
ছেলে আজ নিরুদ্দেশ। মা, তোমার কল এসেছে। আনহার কথায় পেছনে ফিরে তাকালেন নাজমা। পরনে তার ছাই রঙের শাড়ি, চুলগুলো খোপা করা। আনহা সায়ানের ছোট বোন। দিয়ে যা। আনহা তাই করল। ফোন মায়ের কাছে দিয়ে নিজের কাজে এগোলো। বয়স তার 20 পেরিয়েছে, দেখতে সুন্দরী। আসমা ছেলে নাম্বার দেখে দ্রুত কল রিসিভ করলেন। ধীর পায়ে উঠোনের একপাশে এগোতে এগোতে কথা শুরু করলেন তিনি। সায়ান চায় না তার বিষয়ে কেউ জানুক। আর সায়ানের অনিচ্ছায় কোনো কাজ করলে সায়ান কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা বিগত দিনে আসমা ভালো করেই টের পেয়েছিলেন। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? বাবা কেমন আছো তুমি? আমি ভালো আছি। জি ভালো। আপনার শরীর কেমন? দীর্ঘশ্বাস ছাড়লেন আসমা, চোখ ছলছল করছে। চলছে। সায়ান বাবা আমার মরার আগে কি তোমাকে আর দেখতে পাবো না? তোমার বাবা ভুল করেছেন, যার জন্য প্রতিনিয়ত সে আফসোস করে। তুমি ফিরে এসো সায়ান। এভাবে বলবেন না মা, আপনার কিচ্ছু হবে না। তরু কোথায় মা? চমকালেন আসমা। এতগুলো বছরে সায়ান আজ প্রথম তরুর কথা জিজ্ঞেস করলো। বিদেশে চাকরি করে তরু, ভালো ইনকাম করে। তো শাশুড়ি মানে চাচি এখন আমাদের সাথেই থাকে। ও আচ্ছা। তুমি তরুকে তালাকনামা কেন পাঠিয়েছিলে বাবা? এসব বিষয় নিয়ে কেউ তামাশা করে? আল্লাহ মাফ করুক। তরু কি সাইন করেছিল মা? না। সায়ান হাঁপ ছেড়ে বাঁচল। লারার সাথে ঝামেলা করতে চায়নি সায়ান, কিন্তু মাথার মধ্যে থাকা পোকাটা নড়ে চড়ে উঠেছে এখন। লারার এত সাহস হয় কিভাবে? আচ্ছা মা, রাখছে। আপনি ভালো থাকবেন। কিছু দরকার হলে। আমার শুধু তোমাকে লাগবে বাবা, তুমি আসো। ছেলের কথা থামিয়ে দিয়ে বললেন আসমা। দীর্ঘশ্বাস ছাড়ল সায়ান। কিছু না বলেই কল কেটে দিল। ফোনের দু প্রান্তে বসে দুজন কাঁদতে লাগলো। ভোরের আলো এখনো পুরোপুরি কাটেনি। ম্যানহাটনের লেক্সোরা গ্লোবাল সলিউশনের কর্পোরেট বিল্ডিংয়ে সকাল শুরু হয়েছে আগের রাতের ভার নিয়ে। তরুণিমা ইসলাম কফির কাপ হাতে নিয়ে নিজের ডেস্কে বসে আছেন। তার চোখে ক্লান্তি নেই, আছে শুধু এক রাশ অনিশ্চয়তা, যেটা গতকালের মিটিং থেকে শুরু হয়েছে। তখনই ইন্টারকম বেজে উঠল। মিস ইসলাম, মিস্টার হারগ্রোভ আপনাকে ডেকেছেন এখনই। তরু কিছু না বলে উঠে দাঁড়ালো। কাপটা ডেস্কে রেখে সোজা রওনা দিল কর্পোরেট ফ্লোরের একদম শেষ মাথায়। ড্যানিয়েল হারগ্রোভ সিইও বসেন সেখানে। ড্যানিয়েল হারগ্রোভ তার চেয়ার ঘুরিয়ে জানালার দিকে তাকিয়েছিলেন। তরু ঢুকতেই তিনি মুখ ফেরালেন। চোখে অস্বস্তি, ঠোঁটে এক টুকরো শক্ত করে চেপে রাখা কর্পোরেট হাসি। বস প্লিজ। অ্যারোনিক্স ডিলে কোনো সমস্যা হয়েছে? তরু সরাসরি প্রশ্ন করল। হারগ্রোভ এবার বসে পড়লেন, একটা নিঃশ্বাস নিলেন। তুমি হয়তো জানো না, কিন্তু মিস্টার ইফতিকার গতকালকের মিটিংয়ের পর সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তরুর বুকের ভেতর কেঁপে উঠল, কিন্তু মুখে কোনো প্রকাশ নেই। তিনি খুব স্পষ্ট করে বলেছেন, আমরা যদি অ্যারোনিক্স ফিল্ডটা চাই তবে তোমাকে অস্থায়ীভাবে ওদের ইনহাউস লিগ্যাল টিমে ট্রান্সফার করতে হবে। কি বলেন? তরুর গলা চাপা কিন্তু কাঁপা। তিনি চাইছেন পুরো নিয়ন্ত্রণ শুধু তোমার সাথে, আমাদের নয়, ফার্মের নয়, শুধু তোমাকে। তরু এবার চেয়ারে সোজা হয়ে বসল, চোখ তার বসের চোখে। আর আপনি তাতে রাজি হয়ে গেছেন? হারগ্রোভ একটু থেমে বলল, তরু, আমরা এই প্রজেক্টটা হারাতে পারি না। এটা আমাদের বছরের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। তুমি জানো কত কোটি ডলার এতে ঝুঁকে আছে? তাহলে আমি এই ডিলের দাম? তরু ঠোঁট বাঁকা হলো। না প্লিজ, এটা সেরকম ভেবো না। তুমি গেলে আমরা এই চুক্তি বাঁচাতে পারবো। তুমি গেলে আমাদের এই সম্মানটুকু রক্ষা পাবে। তরু উঠে দাঁড়ালো ধীরে। তিনি আমায় লিগ্যাল কাজে চাচ্ছেন না মিস্টার হারগ্রোভ। তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। বস চুপ করে রইলেন। তরু দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হারগ্রোভ বলল, শুধু 1 বছরের জন্য তরু, প্লিজ, শুধু তুমি পারো এটা বাঁচাতে। তরু থেমে গেল, এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বলল, 1 বছর, তার একদিনও না বাড়ে। আর এরপর অ্যারোনিক্স যেন আমার জীবনে আর না আসে। তার ঠোঁটের কোণে একটুখানি কাপা হাসি, কিন্তু চোখে আগুন, আর বুকের গভীরে জমা ঘৃণার ছায়া যেন ফুঁসছে। অ্যারোনিক্স এন্টারপ্রাইজ। সকাল 9:34। বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা তরুণিমা ইসলামের চোখের সামনে একটা বিশাল কাজ ঘেরা রাজ্য।
ছাদ থেকে মেঝে পর্যন্ত সবকিছুই নিঃশব্দ, ধবধবে আর ভয়ঙ্করভাবে নিখুঁত। তাকে আগেই জানানো হয়েছিল আজ থেকে সে এই কোম্পানির স্পেশাল ইনহাউস কন্ট্রাক্ট লিগ্যাল কনসালটেন্ট। 1 বছরের জন্য। তরু চোখ তুলে বিল্ডিংয়ের মাথা দেখে। মনে পড়ে এই ভবনের মালিক তাকে অবশ্যই শাস্তি দেওয়ার জন্য তাকে নিজের সীমানার মধ্যে নিয়ে এসছে। সায়ানকে ভালো করে চেনে তরু। শ্বাস নিতে নিতে অফিসের ভেতর ঢুকে পড়ল সে। Good morning, Miss Islam. You're expected. রিসেপশনিস্ট নার্ভাস হেসে বলে, Mr. Iftikhar will receive you personally. তরু হালকা অবাক। কি উনি নিজেই? He said it's non-negotiable. তরু বেশ বুঝতে পারছে এটা কেবল শুরু। ওকে। Mr. Iftikhar is waiting inside. You can go it. He insisted. থ্যাংক ইউ। তরু চোখ মুখ শক্ত হয়ে আসছে। এতগুলো বছর দায়িত্বহীন হয়ে এখন কি করতে চাচ্ছে সায়ান? তরু আত্মমর্যাদা সম্পন্ন, আত্মবিশ্বাসী নারী। সে কখনোই সায়ানের জালে জড়িয়ে পড়বে না। মনে মনে এসব ভেবে তরু মুচকি হেসে এগিয়ে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতে তরু প্রথমে দেখে জানালার পাশে দাঁড়িয়ে থাকা সায়ান ইফতেখার। তার পেছন থেকে আলো এসে পড়ছে কাঁধে, চুল পেছনে আঁচড়ানো, হালকা ব্লু শার্ট, সাদা ঘড়ি, কোমরে গা ছোঁয়া হোলস্টার, এক হাতে কফির কাপ, অন্য হাতে ফোন। তবে সে ফোনে কথা বলছে না, সে তাকিয়ে আছে জানালার বাইরে। তরু চুপচাপ দাঁড়িয়ে। তার অভিব্যক্তি নিখুঁত, পেশাদার, কিন্তু চোখ পুড়ে যাচ্ছে ভেতর থেকে। সায়ান ধীরে ঘুরে তাকালো, দুজনের চোখ আটকে যায়। তখন সে ঠান্ডা গলায় বলল, ওয়েলকাম ব্যাক মিসেস ইফতেখার। তরুর গলার রঞ্জও শুকিয়ে যায়। দ্যাট নেম ডাজন্ট এক্সিস্ট এনিমোর। তার কণ্ঠ কাঁপে না, কিন্তু চোখ কাঁপে। সায়ান একপাশে মুখ ঘোরায়, হালকা হাসে। কেউ ভোলে না অতীতে সে কি ছিল। আপনিও বলতে পারেন না মিসেস তরুণিমা। মিস তরুণিমা, আর আপনি হয়তো ভুলে গেছেন এটা অফিস। মিস্টার সায়ান ইফতেখার, আপনার অ্যাপার্টমেন্ট কিংবা রাস্তা নয়। সায়ান মুচকি হাসল, এক পা এগিয়ে এলো তরুর দিকে। দুজনের মাঝে বিশেষ দূরত্ব রইল না এখন। তরু একটুও পেছপা হয় না, দৃঢ়ভাবে সায়ানের চোখে চোখ রেখে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। আমি ভুলিনি মিস, আপনি ভুলে গেছেন। মিস্টার শায়ান ইফতেখার নয়, স্যার বলে সম্বোধন করুন। তরু হালকা মাথা নেড়ে এক ধরনের আগ্রহহীন শ্রদ্ধা দেখিয়ে বলে, ঠিক আছে স্যার, আশা করি এরপর থেকে আপনিও কর্মস্থলকে কর্মস্থলের মতোই মেনে চলবেন। ওকে, আপনার জন্য শুভকামনা রইল মিস তরুণিমা। সায়ানের ধীর পায়ে নিজের ডেস্কের দিকে এগিয়ে গেল। ধাতব ছোঁয়ার মতো শব্দে একবার একটা বোতাম চাপ দিল সে। তরু কিছু বলার আগেই দরজা খুলে গেল। মিস্টার মাইক প্রবেশ করলেন নিখুঁত সময় জ্ঞান নিয়ে। স্যার, মিস তরুণিমাকে ওনার জায়গা দেখিয়ে দিন মাইক। মাইক বয়স তার আনুমানিক 40 বছর। সায়ানের কথায় অনুগত্য প্রকাশ করে বলল সে। ওকে স্যার। তরুণিমা চুপচাপ দাঁড়িয়ে আছে। মাইক তাকে উদ্দেশ্য করে বলল, চলুন মিস তরুণিমা। ইয়া। তরুর মাইকের সাথে রুম থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। সায়ানের নজর এখনো তরুর দিকে, চোখে চোখে যেন বলল, তুমি আমার দুনিয়ায় ঢুকলে, কিন্তু তোমার ইচ্ছায় নয়, আমার ছকে। তরু কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় সায়নের দিকে তাকালো। চোখে কিছু একটা ছিল, যেন সায়নের কথা জবাবে সে বলল, সেটার সময় বলে দেবে। বাংলাদেশ, গাজীপুর, ইফতেখার বাড়ি। সন্ধে থেকে আনহার মন খারাপ, কারণ তার বিয়ের আলাপ চলছে, কিন্তু আনহা এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছে না। বিশেষ কোনো কারণ নেই, শুধুমাত্র ভাইয়ের অনুপস্থিতিতে বিয়ে করবে না বলে জেদ ধরেছে সে। আসমা ইফতেখার মেয়েকে কিছু বলেননি। কি বা বলবেন? একমাত্র ভাইকে রেখে বিয়ে করে নেওয়া কি কোনো বোনের ভালো লাগে? কিন্তু এখানে কিছু করারও নেই। সায়ান আদৌ কখনো ফিরবে কিনা সেই বিষয়ে কেউ জানে না। তবে রাহেলা ইফতেখার আনহাকে বোঝানোর সিদ্ধান্ত নিয়েছেন। তরুর মা রাহেলা, ছোট ছেলেকে নিয়ে এখন আনহাদের সাথেই থাকেন তিনি। ছোট ছেলে মুয়াজের বয়স এখন 19, সবে অনার্সে ভর্তি হয়েছে। যদিও তাদের সব খরচ তরুই বহন করে, তবে সায়ানের বাবা প্রায় এসব নিয়ে রাহেলার সাথে কথা বলেন। সায়ানের বাবা থাকতে তরুর দায়িত্ব পালন করা নিয়ে তাদের আপত্তি থাকলেও তরু জেদের কাছে সকলকে হার মানতে হয়।
আনহা, মা। ঘরের বাতি নিভিয়ে শুয়েছিল আনহা। মেজ চাচির কণ্ঠস্বর শুনে শোয়া থেকে উঠে বসল সে। দাঁড়ান চাচি, বাতি জ্বালাচ্ছি। অহনা খুব দ্রুত বাতি জ্বালালো। রাহেলা ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসলেন। এদিকে আয়। আনহা শান্তভাবেই চাচির পাশে বসল। কিছু হয়েছে চাচি? না রে পাগলি, তোর কি হয়েছে? এমন করছিস কেন? আপনি কি সত্যি জানেন না কি হয়েছে? দীর্ঘশ্বাস ছাড়লেন রাহেলা। সায়ান কি কখনো ফিরবে না আনহা? ছেলেটা নিরুদ্দেশের জন্য সবচেয়ে তরুর জীবনটা এলোমেলো হয়ে আছে। আমি ভুল করেছিলাম আনহা। চাচি, ভাইয়া তো আপুর সাথে রাগ করে দেশ ছাড়েনি। বাবা। ভুল কি শুধু সন্তানরা করে? বাবা মা করতে পারে না? ভাইজান তো বহু বছর আগে থেকেই প্রায়শ্চিত্ত করে আসছেন। সায়ানের কি উচিত ছিল না সব কিছু ভুলে নিজের ঘরে ফেরা? বাবা অন্যায় করেছিল। স্ত্রী, আমার মেয়েটা গুমড়ে গুমড়ে দিন কাটিয়েছিল। কি হয়েছিল সেটা বুঝতেও যেন সময় লেগেছিল ওর। চুপ করে গেলেন রাহেলা। দু চোখ ছলছল করছে। আনহা আবেগী হয়ে উঠেছে। ভাইকে ভীষণ ভালোবাসে সে। এসব থাক, তুই বিয়েতে রাজি হয়ে যা আনহা। চাচি। হ্যাঁ মা, রাজি হয়ে যা। আপু নেই, ভাইয়া নেই, আমি কিভাবে বিয়ে করব? তোর আপুকে বললে চলে আসবে। ম্লান হাসলো আনহা। ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ। রাহেলা বসা থেকে উঠে দাঁড়ালেন। চাচি, মুয়াজ কই? আজকে কোনো সারা শব্দ নেই যে। বাজারে গেছে বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলতে। ও আচ্ছা। আনহা আর কিছু বলে না। রাহেলা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যান। সারাদিন পর মাত্র নিজের অ্যাপার্টমেন্টে ফিরেছে তরু। নতুন অফিস, নতুন লোকজন, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হয়েছিল বটে, তবে নিজেকে সামলে নিয়েছে সে। বাসায় ঢুকেই কোট খুলে সোফার উপর ছুঁড়ে রাখলো তরু। পরনে এখন শুধু হালকা সাদা শার্ট আর গাঢ় নেভি ব্লু প্যান্ট। চুলগুলো ক্লান্তির মতোই বিক্ষিপ্ত, এলোমেলো। শার্টের একটা বোতাম খুলতেই ঠিক তখনই কলিং বেলের শব্দ ভেসে এলো। তরু থমকে গেল, চোখে অপ্রস্তুত বিস্ময়। এই অ্যাপার্টমেন্টে কেউ আসে না, শুধু তার বান্ধবী এলিজা মাঝে মধ্যে ছুটির দিনে আসে। তাহলে এখন কে? তরুর ভাবনা চেয়েও দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির হাত যেন বেশি ব্যস্ত। এক নাগাড়ে বারংবার কলিং বেল বাজিয়ে যাচ্ছে সে। তরু ধৈর্য যদি ঘটে। বিরক্ত হয়ে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল সে। দরজা খুলেই তরু যেন বিস্ময়ের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। সামনে দাঁড়িয়ে সায়ান ইফতেখার। নাইট ব্ল্যাক শার্ট, হাত গোটানো, গলায় হালকা ঘাম জমে, চোখে অদ্ভুত ঠান্ডা অথচ ক্লান্ত একটা দৃষ্টি। চুলগুলো পেছনে আঁচড়ানো থাকলেও কিছুটা এলোমেলো হয়ে আছে, যেন সারাদিনের ব্যস্ততা তাকে ছাড়েনি। পায়ের নিচে স্নিকার্স, হাতে ফোন আর মুখে সেই হালকা ক্লান্ত কিন্তু দখলদার হাসি। তুমি? তরু চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সায়ান একটাও কথা না বলে ভেতরে ঢুকে পড়ে। তরু চেঁচিয়ে ওঠে, সায়ন ভাই, এটা কেমন আচরণ? আপনি ফলো করে কেন এখানে এসেছেন আমায়? সায়ান কিছু বলে না। শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখে, আর ঠোঁটের কোণে জমে থাকা একটা নিঃশব্দ দখলদার হাসি। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা টেনে লাগিয়ে দিল সে। তোর শরীর হঠাৎ ঠান্ডা হয়ে এলো। সে কিছুটা পিছিয়ে গিয়ে বলে, তোমার হালচাল সুবিধার ঠেকছে না সায়ন ভাই। সমস্যাটা কি তোমার? অফিসে জ্বালাবে, সহ্য করতে হবে, কিন্তু বাড়িতে নো ওয়ে। মার খেতে না চাইলে বিদায় হও। সায়ান এবার সামনাসামনি এসে দাঁড়ালো। তার চোখ নিচে নামলো তরুর শার্টের খোলা বোতামের দিকে। তরু তখনও টের পায়নি। সায়ান হঠাৎ হাত বাড়িয়ে বোতামটা আটকে দিল। তরু চমকে উঠল। বুঝে ওঠার আগে সে সায়ানকে এক ঝটকায় ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল। সায়ান হাসলো, গলায় মজা মাখানো টোন। বয়স বাড়ার সাথে সাথে শরীরে কারেন্টও বেড়েছে তোর। এক ঝটকে এত দূরে সরিয়ে দিলে? এই বালের কথা বন্ধ করো তো। এখানে কেন এসছো? তরুর গলায় এখন আগুন। বউ কোথায় থাকে দেখতে এলাম। বউ? ওয়াও। তরুর ঠোঁট বাঁকা, কণ্ঠে ব্যঙ্গ। সায়ান হালকা হেসে হঠাৎ তার পেছনে গিয়ে দাঁড়ালো। তরু দুই হাত একসাথে পেছনে চেপে ধরল সে। ইয়েস তরু, তুই জাস্ট ওয়াও। লজ্জা লাগে না? এতগুলো বছর পর বউ বলে দাবি করছো? সায়ান হেসে বলল, লজ্জার কথা তুই বলিস না তরু। ছোটবেলায় কতবার আমার লুঙ্গি নিয়ে টানাটানি করেছিস, সেটা তুই ভুললেও আমি ভুলিনি। শাট আপ, ছাড়ো আমায়। তরু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে
কিন্তু ব্যর্থ হয়। সায়ান শুধু মিটিমিটি হাসে, চোখে খুনসুটি মেশানো বিদ্যুৎ। না ছাড়লে? ধরে রাখতে চাইলে নতুনভাবে আজ ধরার প্রয়োজন হতো না। ভুল করেছিলাম, শুধরে নিতে চাচ্ছি। সুযোগ দিচ্ছি না শায়ান ভাই, ছাড়ো বলছি, নয়তো ভালো হবে না কিন্তু। সায়ান হাসে। তরুকে সে যেভাবে ধরে রেখেছে তাতে তরুর পক্ষে কিছু করা সম্ভব না ভেবে মনে মনে মহা আনন্দ পাচ্ছে সে। তরু, এত নড়াচড়া করিস না, একটু চুপচাপ থাক। সায়ান কিছু বোঝার আগেই তরু সায়ানের পায়ের উপর জোরে পা দিয়ে আঘাত করলো। হাই হিলের চাপে সায়ানের পায়ে বেশ ব্যথা লাগলো। মুহূর্তে সায়ান তরুকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। তরুর ঠোঁটের কোণে তখন বিজয়ীর হাসি। সে সায়ানের দিকে এগিয়ে একটু ঝুঁকে বলল, অবলা বাঙালি নারী ভেবে ভুল করেছো শায়ান ভাই। তুমি হয়তো ভুলে গেছো ছোটবেলায়ও আমার কাছে নাকানি চুবানি খেতে তুমি, আর এখন তো। সায়ান তরুর কোমরে হাত রেখে খুব যত্ন করে তাকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, এখন তো আমি তোর বর, আর বউয়ের কাছে নাকানে চোবানি খাওয়া বরদের অভ্যাস। তরু কটমট করে তাকিয়েছে সায়ানের দিকে। সায়ানের ঠোঁটের কোণে হাসি লিপটে আছে, যা তরুকে রাগান্বিত করে তুলছে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এক ঝটকায় দূরে সরে দাঁড়ালো তরু। এই তুমি যাবে নাকি আমি জব ছেড়ে দেব? এভাবে বিরক্ত করলে আমি তোমার অফিসে জব করব না, তাতে যা হওয়ার হবে। দমে গেল সায়ান। তরুকে সে সবে বাগে পেয়েছে, এক্ষুনি হাতছাড়া করা যাবে না ভেবে সায়ান বলল, সেটা তোর ব্যাপার, জব না করলে আমার কি। এনিওয়ে, আমার কাজ আছে, এখন আসছে। আগামীকাল চুক্তিতে সাইন করব, আর রাতে অফিস পার্টি আছে, আগে ভাগে বলে গেলাম। চুক্তি ফাইনাল হওয়ার কথা শুনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তরু। এই চাকরি তার একমাত্র অবলম্বন। ওকে। সায়ান আর কিছু বলল না, চুপচাপ অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচল তরু। বাংলাদেশ। হারুন ইফতেখার বসার ঘরে বসে আছেন সোজা হয়ে। তার মুখে সাদা সিধে অভিব্যক্তি, কিন্তু চোখে খেয়াল করলে বোঝা যায় ভেতরে টান পড়ছে। মুয়াজ পাশে দাঁড়িয়ে কিছুটা গম্ভীর। বয়সের তুলনায় তার আচরণটা পরিপক্ক। সে হয়তো বুঝতে পারছে এই এক একটা কথোপকথন তার বড় বোন আনহা জীবন নির্ধারণ করতে পারে। অন্দরমহলে মহিলারা একরকম স্তব্ধ, হাসির আওয়াজ নেই, কেউ কথাও বলছে না। সবাই কান পেতে আছে সামনে কি বলা হয় সেটা শোনার জন্য। কলিমুদ্দিন শাহ এবার স্পষ্ট গলায় বললেন, মেয়ে যখন পছন্দ হয়েছে তখন আর দেরি করে লাভ কি? যত তাড়াতাড়ি সম্ভব তারিখ ঠিক করতে চাচ্ছি। আপনার কি মতামত হারুন সাহেব? হারুন ইফতেখার এক সেকেন্ড দম নিয়ে হাসলেন। তার ঠোঁটে লাজুক অথচ গম্ভীর একটা ভঙ্গি। আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই, শুধু চাই আনার মন যেন ঠিক থাকে। বিয়ের দিন তারিখ তো ঠিক হয়ে যাবে, কিন্তু একটা মেয়ের জীবন সেটা তো একদিনের নয়। কথাগুলো শুনে অন্দরমহলের দিকে কেউ একজন দম ছেড়ে বাঁচল। কলিমুল্লাহ হেসে বললেন, আমাদের ছেলেরও তো একই চিন্তা, আল্লাহ চাইলে ভালোই হবে সব। চা নাস্তা এসছে। আনহার খালা পর্দা টেনে দেখে নিচ্ছেন পুরুষদের পরিবেশ। একজন মহিলা কানে কানে বললেন, পাত্রপক্ষ ঠিকঠাকই মনে হচ্ছে। তবে সবার মাঝখানে আনহার ঘরের দরজা এখনো বন্ধ। সে এখন আয়নার সামনে দাঁড়িয়ে, চোখে কাজল, মুখে হালকা রং, কিন্তু তার চোখে ক্লান্তি। কিছুক্ষণ আগেই পাত্রপক্ষের সামনে বসেছিল সে। পাত্রকে তারও বেশ পছন্দ হয়েছে। দুই পরিবারের কথোপকথনের মধ্যে দিয়ে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করা হয়েছে। আগামী মাসে আনহা ও রাসেলের বিয়ে। নিউ ইয়র্কের এক্সক্লুসিভ স্কাইভিউ হোটেলের 25 তলার ছাদে আলো ঝলমল পার্টি চলছে। চুক্তি চূড়ান্ত হয়েছে। এরোনিক্স এন্টারপ্রাইজ এবং রেক্সোরা গ্লোবাল সলিউশনের মধ্যে বছরের সবচেয়ে বড় বিজনেস ডিল। উভয় কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তারা, ক্লায়েন্ট, বিদেশি ইনভেস্টর সবাই এসেছেন আজকের এই উজ্জ্বল সন্ধ্যায়। সাদা গোল টেবিল, ঝকঝকে ওয়াইন গ্লাস, মৃদু জ্যাজ বাজছে পেছনে। তরু এলো সিল্কের গাঢ় নীল গাউন পরে, চুল খোলা, হালকা মেকআপ, কানে ছোট মুক্তার দুল। তার গলায় কোনো গহনা নেই, কিন্তু চোখে এক ধরনের কড়া আত্মবিশ্বাস। সে জানে আজ তার পায়ের শব্দ কেউ লক্ষ্য করছে। তরু যখন ভেতরে ঢোকে তখন চোখ আটকে যায় এক জায়গায়। সায়ান, কালো কোটের সাথে সাদা শার্ট, হাতে এক গ্লাস রেড ওয়াইন, চুল এলিয়ে পড়েছে কপালের পাশে। চোখে সেই পুরনো ম্লান কিন্তু কাঁপন ধরানো দৃষ্টিতে তাকিয়ে আছে। তরু অন্যদিকে তাকানোর ভান করে, কিন্তু সে জানে সায়ান তার দিকেই তাকিয়ে আছে। মিস্টার ড্যানিয়েল হারগ্রোভ তরুর দিকে এগিয়ে আসে।
Miss Islam, tonight we celebrate success, but between us, সে একটু নিচু হয়ে বলে, you are the deal maker. We wish to you. তরু হেসে মাথা ঝাঁকায়। থ্যাংক ইউ স্যার। ওই মুহূর্তে সায়ান পেছন থেকে এসে দাঁড়ায়। অ্যাকচুয়ালি সে একটু থেমে গম্ভীর কণ্ঠে বলে, ইউ ও হার্ট টু মি, ড্যানিয়েল। হাসির ভেতরে হঠাৎ একটা ঠান্ডা নেমে আসলো। ড্যানিয়েল ভেতরে ভেতরে থমকে যায় আর তরুর হাত কেঁপে ওঠে। I mean, সায়ান গ্লাস তুলতে তুলতে বলে, her brilliance only shines brightest when I'm around, right? তরু এবার দাঁত চেপে হাসে। Brilliance doesn't need shadows, Mr. Iftikhar. It creates its own light. সায়ানের ঠোঁটে লেগে থাকে সেই বিখ্যাত তাচ্ছিল্যের হাসি। পাটের আলো ঝলমল করছে, জ্যাজ মিউজিকের সুরে সবাই মিলে গেছে মুগ্ধ পরিবেশে। ড্যানিয়েল বেশ ভালো করেই বুঝতে পারছেন তরু ও সায়ানের মাঝে কিছু একটা আছে, তবে অফিসিয়াল কাজে সেসবের প্রভাব পড়তে দেওয়া যাবে না। ড্যানিয়েল লোকজনকে সামলে নরম স্বরে বলল, Mr. Iftikhar, let's go and enjoy the evening. সায়ান মুচকি হাসল, তার চোখে একটু খুনসুটি ঝলকাচ্ছে। মাথা নেড়ে এগোলো। তরু তখন অন্যদিকে চলে গেছে, আকাশের দিকে চেয়ে কিছু একটা ভাবছে যেন। হঠাৎ সায়ান তরুর দিকে এগিয়ে এসে বলল, Shall we dance, Miss তরুণী ইসলাম? তরু থমকে যায়। পেছনে থেকে সবার তাকানো চোখের চাপ, কণ্ঠ নিচু করে বলে, You are crossing your limit, Mr. Iftikhar. I built the line. I decide where it ends. তরু কিছু না বলে তার ওয়াইন গ্লাস রাখে, সামনে গিয়ে সায়ানের চোখে তাকিয়ে বলে, Okay, one dance, temporary and temporary. Like you? সায়ান বিজয়ীর মতো হাসলো একবার। তরু নিজেকে একদম স্বাভাবিক রেখে সায়ানের দিকে এগোলো। সায়ানের হাত বাড়ানোতেই তরু সরলভাবে হাসি দিয়ে সম্মতি জানালো। চারপাশে সবার দৃষ্টি তাদের দিকে। তারা ডান্স ফ্লোরে নামলো। তারাপথের আলো তাদের গায়ে নরম ছায়া ফেলছে, নাচের সুরে তাদের ধীরে ধীরে মিলছে পদক্ষেপ। তরুর দৃষ্টি সায়ানের চোখে আটকে থাকে, এ যেন সময় থেমে গেছে। তবু মাঝে মাঝে সেই 9 বছরের দূরত্বের বিষাদের সুর বাজছে। নাচের আলো ঝলমল করছে। সায়ানের কাঁধে হাত রেখে তরু ধীরে ফিসফিস করলো, আপনি যাই করুন না কেন, আমি কখনোই আপনাকে গ্রহণ করব না। সায়ান তরুর কোমরে হাত রাখে, নরম নয়, জোরে, মালিকানার মতো। তরু কেঁপে ওঠে এক মুহূর্তে। শরীরে যেন একটা বিদ্যুৎ দৌড়াচ্ছে। সে নিজেকে সামলাতে চাইল, কিন্তু তার শ্বাসের ছন্দও একটু কেঁপে যাচ্ছে। সায়ান তার কান ঘেঁষে ফিসফিস করে বলে, আপনি করবেন মিস তরুণীমা, এবং সেটা খুব শীঘ্রই। তরু চোখের পাতা বন্ধ করে 1 সেকেন্ড, তারপর গলার স্বর শক্ত করে বলল, পুরুষ আর কাপুরুষের মধ্যে পার্থক্য কি জানেন? পুরুষ কখনো তার দায়িত্ব ফেলে পালায় না, আর কাপুরুষ। সায়ান হালকা হেসে কোমরে হাতের চাপ আরেকটু বাড়ায়, এতটা বাড়ায় যে তরুর শরীর মুচড়ে যাচ্ছে। আমার পুরুষত্বে প্রমাণ দেওয়ার জন্যই বউয়ের প্রতি আমার কোনো দায়িত্ব অবহেলা করব না, প্রমিস। আমি ঘৃণা করি আপনাকে, মিস্টার সায়ান ইফতেখার। ঘৃণা যখন এইভাবে কাঁপিয়ে তোলে, আমি সেটাকেও ভালোবাসা ভাবতে পারি। তরু এবার পা সরাতে চায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডের তাল আর চারপাশের চোখ তাকে আটকে রাখে। আপনার হাত সরান। সে ঠোঁট নাড়িয়ে বলে। সায়ান ঠোঁটের কোণে নিঃশব্দে হাসে। তুই আজও আগের মতোই আছিস তরু, ঠোঁটে লড়াই, চোখে আগুন। তরু এবার তার কাজ চেপে ধরে বলে, আর তুমি আগের চেয়েও বেশি বিষাক্ত হয়ে গেছো সায়ান ভাই। এক মুহূর্তের জন্য তরু নিজেকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু তখনই গানের একটা লাইন বাজে, We danced in silence, pretending not to burn. তরু সায়ানের চোখে চোখ রাখে 1 সেকেন্ড। তাতে কোনো রোম্যান্স নেই, শুধু ঠান্ডা এক সিদ্ধান্ত। গান থামার আগেই সে সায়ানের হাত সরিয়ে নেয়। একটা নিঃশব্দ ধাক্কা, তারপর মুখ না ফিরেই নেমে যায় ডান্স ফ্লোর থেকে। তরুর গলার কাছে এক ফোঁটা ঘাম চিকচিক করছে, ঠোঁটে লাল রং হালকা ছড়িয়ে গেছে। সে সরাসরি বাড়ির দিকে চলে যায়। ওয়ান নিড হুইস্কি। তরু গম্ভীর গলায় বলে। বারটেন্ডার তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর গ্লাসে ঢেলে দেয় গাঢ় বর্ণের আগুন। তরু গ্লাস তুলে ঠোঁটের কোণে আনে, চোখ বুজে চুমুক দেয়। কোনো হেলদোল নেই, কোনো জড়তা নেই। 4 নাম্বার গ্লাস শেষ করেছে তরু। রাত আরো গভীর, পাটের ভিড় একটু হালকা। তরুর হাঁটুর ভেতর কাঁপন, পায়ের ভার ভার লাগছে, কিন্তু চোখ একদম জেগে থাকা বিষের মতো ঝলকানো।
সায়ন ওকে বহুক্ষণ ধরে দূর থেকে লক্ষ্য করছে। তরুর পায়ে লয় কেমন ঢিলে ঢালা, শরীর হালকা দুলছে। সে এগিয়ে গেল। তরু, এভাবে একটা গ্লাস খেলেই পড়ে যাবে। পড়লে পড়ে যাব। তরু গ্লাসটা আবারও ঠোঁটে তোলে। সায়ন গ্লাসটা হাত থেকে সরিয়ে নেয়। এনাফ। তরু হেসে ফেলে, চওড়া হাসি, চোখে বিদ্রোহ। খেয়েছি, মাল হয়েছি টাল মাটাল। তাতে তোমার কি হয়েছে বাল? চারপাশের বাতাস হঠাৎ থেমে যায় যেন। সায়নের মুখে লেগে থাকা ঠোঁটের রেশ থেমে যায় 1 সেকেন্ডে। তরু এবার তার খুব কাছে এসে চোখে চোখ রেখে বলে, তুমি চলে যাওয়ার আগে আমার অনুমতি নাওনি সায়ান ভাই। ডিভোর্স পেপার পাঠানোর আগেও ভাবনি, এখন হঠাৎ এত চিন্তা কেন? সায়ন কাজ চেপে ধরে তাকে, কিন্তু আলতো করে। তুই এমন করিস না তরু, এটা তুই না। আমি কোনো ডিভোর্স পেপার পাঠাইনি তোকে। তরু হাসে। আমি এখানকার, আমি তোমার তৈরি, আমি যে দিয়ে একরোখা ভয়ানক একা। তার চোখে পানি নেই, তবু কণ্ঠে একরকম অশ্রু ঝরে। সায়ন বেশ বুঝতে পারছে তরু নিজের মধ্যে নেই এখন। তরু, স্টপ দিস অল ননসেন্স। যা সহ্য করতে পারিস তা দেখানোর জন্য খাস কেন? নিজের অবস্থা দেখ একবার। সায়ন তরুকে ধরতে চায়, কিন্তু তরু টলতে টলতে পার্টি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার জেদের কাছে সায়নের সব কথাই যেন বৃথা। আমাকে একা ছেড়ে দাও সায়ন ভাই, জাস্ট লিভ মি অ্যালোন। তরু হেলে দুলে পার্টি থেকে বেরিয়ে গেল। আশেপাশে মোটামুটি লোকজন আছে, আর সায়ন এখানকার প্রধান অতিথি। এভাবে হুট করে তরুর সাথে পার্টি থেকে বেরিয়ে গেলে সেটা ভালো দেখাবে না। পরে তরুকে কথা শুনতে হবে ভেবে সায়ন মিনিট 5 অপেক্ষা করলো। তারপর মিথ্যে জরুরি কল আসার বাহানা গড়ে পার্টি থেকে বেরিয়ে গেল। ড্যানিয়েল সবকিছু বুঝতে পারছেন, তবে তরুকে সায়ন একা ছাড়বে না ভেবেই ড্যানিয়েল তরুকে একা ছেড়েছে। এমনিতে ড্যানিয়েল ভীষণ দায়িত্বশীল মানুষ। রাস্তায় টলমল পায়ে এগিয়ে চলছে তরু, সামনে তার গাড়ি পার্ক করা। ধীর পায়ে এগিয়ে গিয়ে কোনো মতে গাড়িতে উঠে বসলো সে। এর মধ্যে সায়ন দৌড়াতে দৌড়াতে গাড়ির জানালার পাশে এসে দাঁড়ালো। তরু, লিসেন টু মি। তুই এই অবস্থায় ড্রাইভ করতে পারবি না, প্লিজ জেদ করিস না। আমি তোকে পৌঁছে দিয়ে আসছি। তরু সায়নের কোনো কথা শুনতে রাজি না। সে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, তুমি আমার আশেপাশেও আসবে না, আমি একাই ভালো আছি। খবরদার আমার ভালো থাকা নষ্ট করবে না একদম, চলে যাও তুমি। তরু গাড়ি স্টার্ট করেছে। সায়নের রাগ হচ্ছে। রাগে গাড়ির পেছনে একটা ঘুষি মেরে দাঁড়িয়ে রইল সে। তরু গাড়ি চালিয়ে কিছুটা সামনে যেতেই বিপজ্জনকভাবে সেটা থেমে গেল। চমকালো সায়ন, দৌড়ে গেল গাড়ির কাছে। তরুর মাথাটা হেলে আছে স্টিয়ারিং হুইলের পাশে, একটু ঝুঁকে, গালটা গাড়ির ঠান্ডা চামড়ায় ছোঁয়া লাগিয়ে। তরু। সায়ন দ্রুত গাড়ির দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ে। তরু তখনও হেলান দিয়ে বসে, মাথাটা স্টিয়ারিং এর পাশে ঠেকানো। সায়ন তৎক্ষণাৎ তরুর মাথা সোজা করে দেয়, সিটের পেছনে হেলান দিয়ে বসায়। তখনই তার চোখ পড়ে তরুর কপালে ছোট্ট একটা কাটা দাগ। সেখান থেকে মৃদু রক্ত গড়িয়ে পড়ছে। সায়ন গা থেকে কোট খুলে ফেলল, তারপর পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো। অতঃপর খুব সন্তর্পণে, খুব যত্নে সেই রক্তটুকু মুছে দিতে লাগলো। তরু নিস্তেজ মুখের দিকে তাকিয়ে তার গলা শুকিয়ে এলো। সে কোনো কথা না বলে ধীরে ধীরে তরুকে সরিয়ে নিজের জায়গায় বসলো, ড্রাইভারের সিটে। তরু নিস্তব্ধ, চোখ বন্ধ, শুধু নিঃশ্বাসের হালকা ওঠানামা বোঝাচ্ছে। সায়ন ফোন বের করলো, একটা নাম্বারে ডায়াল করেই কানে ধরে বলল, তোমরা নিজেদের মতো চলে যাও, আজকে আমি বাসায় ফিরবো না। ওপার সে কেউ কি বললো বোঝা গেল না, তবে সায়ন চুপচাপ ফোনটা কেটে দিল। গাড়ির গিয়ার ধীরে চেপে ধরল, তার দৃষ্টি এবার রাস্তার দিকে, কিন্তু মন আটকে আছে তরুণ নিস্তেজ নিঃশ্বাসে। রাত গভীর, নিউ ইয়র্ক শহর একরাশ কৃত্রিম আলোয় ঢেকে ঘুমিয়ে আছে। তবু মনে হয় এই শহর যেন কখনো পুরোপুরি ঘুমায় না। ফুটপাত ফাঁকা, কোনো কোনো গলিতে হালকা বাতাসে কাগজের ঠোঙা উড়ে বেড়ায়। দূরে দূরে গাড়ির হর্ন এখন বিরল, তবু কোথাও একটা অ্যাম্বুলেন্সের সাইরেন ভেসে আসে। মুহূর্তের জন্য শরীরটা কেঁপে ওঠে। স্ট্রিট ল্যাম্পের আলোয় রাস্তাগুলো হলদেটে রঙে ঝিম ধরে আছে। উঁচু উঁচু বিল্ডিংয়ের জানালায় কয়েকটা আলো জ্বলছে, বাকিগুলো অন্ধকার। এক একটা ঘর যেন এক একটা জীবন, কেউ ক্লান্ত, কেউ নিঃসঙ্গ, কেউ ঘুমহীন। আকাশে তারা খুব একটা দেখা যায় না, শহরের কাছের আলোয় হারিয়ে যায় তারা ভরা আকাশ। তবুও মাথার উপরে ফাঁকা নীলচে ধূসর পটে একটা
নিঃশব্দ ভার ঝুলে আছে। রাত 1টার দিকে তরুর অ্যাপার্টমেন্টে এসে পৌঁছালো তারা। তরুকে ধরে ধরে নিয়ে এসছে সায়ান। পুরোপুরি জ্ঞান না থাকলেও সবকিছু টের পাচ্ছে তরু। সায়ান দরজা লক করে আলোটা মৃদু করে বেডরুমে ঢোকে। ঘরটা পরিষ্কার গোছানো, ঘোলাটে নরম আলোয় ভরে আছে চারপাশ। ছোট একটা ইনডোর গাছ জানালার পাশে দাঁড়িয়ে, চায়ের কাপ, বই আর একটা ছবি রাখা মোমবাতির পাশে। সায়ান তরুকে সাবধানে বিছানায় শুয়ে দেয়। তরুর চোখ বন্ধ কিন্তু শরীর টান টান। সে পাশে বসে পড়ে, আস্তে করে তরুর কপালে হাত রাখে। 1 সেকেন্ড দম নিয়ে দেখে, না জ্বর নেই, শরীর ঠিক আছে, শুধু নেশা চড়ে গেছে। তার কপালের এক পাশে কাটা দাগটা শুকিয়ে এসছে, রক্ত নেই, শুধু লালচে একটা রেখা। আমার কাছে আসবে না কেউ, আমি বিবাহিতা, আমার স্বামী আছে, দূরে সর। তরুর কথায় ঠোঁট কামড়ে হাসলো সায়ান। মেয়েটা নেশার ঘুরেও কতটা লয়াল তার প্রতি। কিন্তু কথা হলো তরুকে গোসল করাতে হবে, মাথায় পানি পড়লে যদি একটু নেশা কাটে। কিন্তু তরু যা মেয়ে, নেশার ঘুরে অন্য কাউকে ভেবে যদি চিল্লাচিল্লি শুরু করে, বিপাকে পড়েছে সায়ান। তবুও হাল ছাড়ল না সে। তরুর পায়ের কাছে গিয়ে বসে হাই হিল খুলে দিল। তারপর খোলা চুল প্রথমে খোপা বেঁধে ফেলল। ছোট থেকে মাঝে মধ্যে তরু চুল বেঁধে দিত সায়ান। ওদের মধ্যে বনিবনা না হলেও মাঝে মধ্যে ভাবও হতো। সায়ান মুচকি হাসে, মনে পড়ে যায় তার অতীতের কথা। দুপুরবেলা আকাশে কালো মেঘের আনাগোনা, ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়েছে। ইফতেখার বাড়ির পেছনের পুকুরে গোসল করতে এসছে তরু, সাথে আছে তার বান্ধবীরা। বৃষ্টিতে পুকুরে গোসল করবে বলেই মায়ের কাছে বলে কয়ে অনুমতি নিয়ে এসেছিল সে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে পানিতে পা ডুবিয়ে বসে আছে তরু। তনিমা, সাবিনা ও হাবিবা সবাই সমবয়সী বলা যায়, শুধু সাবিনা ও হাবিবা বছর খানিকের বড়। আজকে গোসল করতে সেই মজা হবে তরু। আহা, কতদিন পর এমন সুযোগ পেলাম রে। সাবিনার কথায় তরু খিলখিল করে হেসে ওঠে। ঠিক বলেছিস, চল চল পুকুরে নামি এবার, বৃষ্টির তোপখানাও বেড়েছে। তরুর কথায় যেই না সবাই পানিতে নামতে যাবে, এর মধ্যে ইফতেখার বাড়ির বড় ছেলে শায়ন ইফতেখার বাজ খায় গলার আওয়াজ শোনা গেল। চমকায় সবাই। তরু, এই তরুর বাচ্চা গরু। তরু ভ্রুকুচকে ফেললো। বাকিরা সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। ওরা ভালো করে জানে আজকে আর বৃষ্টিতে গোসল করা হবে না। বয়সে তরুর থেকে অত বড় হলেও শায়নের সাথে তরুর বনিবনা হয় না। ঠিক করে কথা বলো শায়ন ভাই, নয়তো আমারও মুখে লাগাম থাকবে না। শায়ন তেড়ে আসে, বাকিরা সবাই দ্রুত ঘাট থেকে উঠে আসে। তরু, আমরা গেলাম। তরু রেগে যায়। কই যাচ্ছিস? আরে শোন। ওরা কেউ আর থামে না। তরু শায়নের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। মেয়ে মানুষ গোসল করবে, সেখানে তোমার কি কাজ ছিল? তুমি কেন এলে? বৃষ্টির মাঝে গোসল করতে হবে কেন তোর? তাতে তোমার বাপ দাদার কি? তরুর কথায় রেগে যায় শায়ন। কোনো কথা না বলে ঘাটে নেমে তরুকে পানিতে ঠেলে ফেলে দেয়। মেয়েটা চমকায়নি। শায়ন বরাবরই তার সাথে এমন করে, যেন তরু তার 2 চোখের বিষ। তরুকে পানিতে ফেলে হাসতে হাসতে বলে শায়ন, নে, জন্মের মতো বৃষ্টির মাঝে পুকুরে গোসল করে এবার। বাপ দাদা তুলে কথা বলে, কত বড় বেয়াদব। তরু গোবেচারার মতো তাকিয়ে আছে। শায়ন তার নীরবতা দেখে দমে যায়। চারদিকে তখন তুমুল বৃষ্টি। শায়নের মায়া হয়। সে হাত বাড়িয়ে তরুকে বলে, পানি থেকে উঠে আয়, চাচি আমাকে দেখতে পাঠিয়েছিলেন তুই যদি বেশিক্ষণ পানিতে না থাকিস সেজন্য। কিন্তু এখনো পা দুলিয়ে গল্প করছিস দেখি মেজাজ বিগড়ে গিয়েছিল। তরু চুপচাপ সবকিছু শুনল, কেবল কিছু বলল না। শায়নের হাতখানা ধরেই মারল এক হ্যাঁচকা টান। অমনি শায়নও পুকুরের পানিতে ধপাস করে পড়ল। খুশিতে খিলখিল করে হেসে উঠল মেয়েটা। শায়ন কিছু বলেনি আর, কারণ যেভাবেই হোক শায়নের জন্যই সেদিন বান্ধবীদের সাথে বৃষ্টিতে গোসল করতে পারেনি। তাই শায়ন তরুকে নিয়ে সোজা বাড়ি চলে গিয়েছিল। মা, মা মিস ইউ। আচমকা তরুর কথাই ভাবনা ছেদ ঘটল শায়নের। দেশে যাবি? তরু কিছু বলে না। শায়ন নিজের কথায় বিরক্ত হলো। মাতাল অবস্থায় তরু কি কথা বলার অবস্থায় আছে? দীর্ঘশ্বাস ছাড়ল সে। তরুকে অপছন্দের কোনো কারণ আগেও ছিল না। যতই বনিবনা না হতো তবুও চুপচাপ বিয়েটা করে নিয়েছিল শায়ন। কিন্তু ছেলেটা বড্ড জেদি। সেদিন ছিল তরুর সাথে শায়নের বিয়ের 2য় দিন। তরু বিয়ের পরও 2 দিনে শায়নের কাছাকাছি আসেনি। শায়নও কিছু বলেনি, কারণ তরু তখন নিয়ে নিতান্তই ছোট ছিল। স্বামী, বিয়ে, সেসব বোঝার মতো পরিপক্কতার অভাব ছিল তার।
সায়ান তরুর কথা ভাবতে ভাবতে বাড়ি থেকে বের হতেই দেখা হলো সিদ্দিক মুন্সির সাথে। সায়ানকে সে একটা ভিডিও দেখালো, কিভাবে যেন ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে গেছে। সায়ানের বাবা একজন মাঝবয়সী মহিলার হাতে হাত রেখে রিকশায় বসেছিলেন। আচমকা বাবার এমন ভিডিও দেখে সায়ানের দিক বিদিক শূন্য অবস্থা। সে সোজা বাবার কাছে চলে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে সায়ানের বাবা তার পরকীয়ার কথা স্বীকার করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সায়ানের মা ওনাকে প্রটেক্ট করতে আসেন। তাতে যে সৃষ্টি হয় সায়ানের। যে পুরুষ তাকে রেখে অন্য নারীর সাথে সম্পর্কে আছে, সেই পুরুষকে সাপোর্ট করা সায়ানের কাছে জঘন্য রকম অপরাধ মনে হয়েছিল। বলা বাহুল্য, সায়ানের বাবা তখন কমিশনার ছিলেন। পরবর্তী এই ঘটনার পর তার সবকিছু শেষ হয়ে যায়। সায়ানও জেদের বর্ষে দেশ ছাড়ে। সায়ান বিছানার পাশে বসে কিছুক্ষণ তরুণ নিঃশ্বাসের ওঠানামা লক্ষ্য করলো। তারপর আস্তে করে উঠে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। নির্জন আলো আধারিতে মোড়া কিচেনে গিয়ে খুলে ফেলল ফ্রিজ। একটা লেবু, ঠান্ডা পানি আর সামান্য মধু বের করলো। আনমনে বিড়বিড় করে বলল, সায়ান, নেশা কাটানোর জন্য কিছু দরকার। তুই যতই রাগ করিস তরু, আমি কিন্তু তোর যত্নই নেব। একটু পরে ছোট্ট একটা গ্লাসে হালকা টক মিষ্টি লেবু পানি তৈরি করে তরুর কাছে ফিরে এলো সে। তরু এখনো অচেতন নয়, কিন্তু পুরোপুরি সজাগও না। চোখ খুলে তাকানোর মতো শক্তি নেই। সায়ান গ্লাসটা ঠোঁটের কাছে ধরল, কোমল গলায় বলল, এটা খেয়ে ফেল, একটু ভালো লাগবে। ওরা বাধা দিল না, কিংবা বাধা দেওয়ার মতো শক্তি পেল না হয়তো। মুখটা সামান্য তুলে সায়ানের হাতে গ্লাসে চুমুক দিল। তবে মাত্র চুমুকেই তরুর ভেতরটা বমি বমি করতে লাগলো। হঠাৎ এক ঝলকে সে মুখ ফিরিয়ে সায়ানের গায়ের ওপর বমি করে দিল। ঘটনাটা একেবারে আকস্মিক। তরুর শরীর থরথর করে কাঁপছে, কিন্তু সায়ান সে একটু বিরক্ত হলো না, বরং শান্ত ভঙ্গিতে তরুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছে এবার। তপ্ত নিঃশ্বাস ছাড়ল সায়ান, নিজের দিকে তাকালো এক নজর। তারপর সায়ান নিজে জামা খুলে ফেলল। গ্লাসটা রেখে এসে বিছানার পাশে ছোট তোয়ালেটা নিয়ে তরুর ঠোঁট আর গাল মুছে দিতে লাগলো। আলতো হাতে মুখটা পরিষ্কার করলো সে। তারপর দ্রুত ওয়াশরুম থেকে ভেজা তোয়ালে এনে নিজের গা আর বিছানার কাপড়টা মুছে ফেলল। তরুর পোশাক বদলাতে হবে। সায়ান বেশ বিপাকে পড়েছে, কিন্তু এভাবে ফেলে রাখলেও চলবে না। লম্বা একটা নিঃশ্বাস ছাড়লো সায়ান। তরুর দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। ওভাবেই তরুর পোশাক পাল্টে দিল সে। পোশাক পাল্টানোর সময় মাঝে মধ্যে সায়ানের মন অন্যদিকে চলে যাচ্ছিল, তবে নিজের দায়িত্বহীন আচরণের জন্য মনকে শাসনও করে নিয়েছিল। তরুকে সোফায় শুয়ে রেখে নতুন একটা বিছানা চাদর বিছিয়ে দিয়ে তারপর আবারও তরুকে বিছানায় শোয়ালো সায়ান। সবকিছু হয়ে গেছে, এবার শুধু সায়ানকে গোসল করতে হবে। সারাদিনের ক্লান্তির সাথে তরুর বমি, সবকিছু থেকে মুক্তির পথ একমাত্র গোসল। শহরের জানালার কাছে নরম রোদ এসে ধাক্কা দিচ্ছে। ঘুম জড়ানো চোখে তরু ধীরে ধীরে জেগে উঠল। ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা পেরিয়ে গেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। তারপর দুই হাত তুলে হালকা আড়মোড়া ভাঙতে গিয়েই থমকে গেল। তরুর চোখ নামিয়ে নিজের শরীরের দিকে তাকালো। তার পরনে এখন পাতলা সাদা টি শার্ট আর হালকা সুতির পায়জামা। আর রাতে তো সে পরেছিল গাউন। তাহলে এক মুহূর্তে তার ঘুম পুরোপুরি কেটে গেল। চোখ দুটো বড় হয়ে গেল অবাক হয়ে। সে বিছানায় উঠে বসে পড়ল। সারা ঘরে একবার দেখে নিল। ঘর ঠিকই আছে, আলো আসছে জানালা গলে, বাতাসে ধুলো নামছে ধীরে ধীরে। মাথার ভিতর ঘোলা একটা প্রশ্ন বারবার ধাক্কা মারছে, কে আমাকে পোশাক বদলে দিল? কে? বুকের ভিতর কেমন যেন একটা ভার জমে উঠছে। সকাল আলো, জানালার বাইরের গাড়ির শব্দ সবই আছে, কিন্তু তরুর ভেতরে হঠাৎ এক অজানা উদ্বেগ। বিছানার পাশে চোখ পড়ে একটা ভাঁজ করা পোশাকের দিকে। সেটাই তার কাল রাতের গাউন, ভাঁজ করে রাখা। এক পাশে রাখা একটা ছোট্ট তোয়ালে, আর পাশে রাখা একটা কাঁচের গ্লাসে অর্ধেক পানি। তরুর বুকের ভেতর হঠাৎ ছ্যাদ করে উঠল। দুটি সম্ভাবনা মাথায় এলো একসাথে। হয় সে নিজে পোশাক বদলে ফেলেছিল, যদিও কিছু মনে নেই, অথবা সায়ান গতকাল রাতে পার্টি দেখে বেরিয়ে আসার সময় সায়ানই ছিল। হয়তো তরুর ওরকম অবস্থা দেখে তরু আর ভাবতে পারল না। নিজের শরীরের দিকে ভালো করে নজর বুলাতে লাগলো।
পরক্ষণে অবাক হলো সে। যে পুরুষ তাকে ছাড়া এতগুলো বছর কাটাতে পেরেছে সে নিশ্চয় এক রাতের জন্য এত কাছাকাছি আসবে না। গুড মর্নিং তরু। আচমকা সায়ানের কণ্ঠস্বর শুনে চমকালো তরু। চোখ তুলে সামনে তাকালো। সায়ান কফি হাতে দাঁড়িয়ে আছে, পরনে তার কেবল প্যান্ট। সায়ানকে এভাবে দেখে ইতস্ততভাবে অন্যদিকে তাকালো তরু। তুমি এখানে কেন? আর তুমি তুমি কি করেছো? কে বলেছিল আমার ড্রেস চেঞ্জ করিয়ে দিতে? তরু বিছানা থেকে উঠে সায়ানের মুখোমুখি দাঁড়িয়ে বেশ রেগে মেগে কথাগুলো বলল। সায়ান কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ ডাইনিং রুমের দিকে এগোলো। তরু চমকালো আবার। লোকটা কোনো জবাব দিল না কেন? তরুর মেজাজ বিগড়ে গেল আরো। কথা কেন বলছো না? কেউ অধিকার দিয়েছে তোমায়? আমায় স্পর্শ কেন করেছিলে তুমি? সায়ান ডাইনিং রুমে ঢুকে ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে তরুর জন্য একটা চেয়ার টেনে দিয়ে বলল, বস, নাস্তা করবি। তরু না চাইতেও ডাইনিং টেবিলের ওপর নজর পড়ল তার। বাহারি রকমের সকালের নাস্তা তৈরি করেছে সায়ান। তরু কিঞ্চিত অবাক হলেও তা প্রকাশ করে না। এসব ন্যাকামো করে লাভ নেই শান ভাই। যে পুরুষ তার বাবার পাপের শাস্তি স্ত্রীকে দেয়, সেই পুরুষের সাথে আমার কখনো কিচ্ছু হওয়ার নয়। ঠিক আছে, আয় এদিকে আয়, তারপর দেখা যাবে কি হবে না হবে। সায়ানের কথায় গাম্ভীর্যের ছাপ স্পষ্ট। হঠাৎ এমন গম্ভীরতার কারণ বুঝতে পারল না তরু। খাবারের দিকে তাকিয়ে নিজেকে ঠিক সামলাতে পারল না সে। তাছাড়া সবকিছুই তার নিজের টাকায় কেনা জিনিস। সায়ান শুধু রান্না করেছে। তরুকে বসতে দেখে সায়ান সব খাবারগুলো এক এক করে এগিয়ে দিল। তরু ফের বলল, এভাবে খালি গায়ে ঘুরছো কেন? সিরিয়াস করতে চাইছো? বাট লাভ নেই। বিয়ের পর থেকে সঙ্গী ছাড়া থাকতেই শিখেছি আমি। চুপ করবি নাকি চুপ করার জন্য টাকা দিতে হবে? তুমি চুপ করো, এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি। সায়ান তরুর দিকে খাবারের প্লেট, জুস, ডিম সহ অন্যান্য খাবার এগিয়ে দিল। গতকাল রাতে আমি তোকে বলছি না দিলে অ্যাক্সিডেন্ট করে পটল তুলতিস। আর সিরিয়াস, গায়ে বমি করেছিস তুই। ময়লা জুতো পোশাক পরে কেউ থাকতে পারে বল? সেজন্য ওগুলো ধুয়ে দিয়েছে। আমি কিছু দেখিনি, চোখ বন্ধ ছিল। তরু কিছুটা বিব্রত হলো। সায়ান খাবার খেতে শুরু করেছে। যাই হোক, আজকের পর থেকে বসের বাইরে আমার সাথে অন্য কোনো সম্পর্ক থাকবে না আপনার। সায়ান চুপচাপ খেতে লাগলো। তরু সবগুলো বলা কথা আর শুনলো কেবল। সায়ানের ভীষণ অপরাধী লাগছে নিজেকে। সারা রাত ঘুম হয়নি তার। তরুকে নিয়ে অনেক ভেবেছে, নিজের করা প্রতিটি ভুল উপলব্ধি করেছে। তরুকে জোর করে নয়, নিজের কাজের দ্বারা প্রভাবিত করবে সায়ান, এটাই ভেবেছে সে। চুপ কর, বকবক করছিস শুধু। তোর সাথে হাডুডু খেলতে আসি না আমি। আমার পোশাক শুকিয়ে গেলেই চলে যাচ্ছে। সায়ানের ধমকে নড়ে চড়ে উঠল তরু। কোনো কথা বলল না, ইচ্ছে করছে না, খারাপ লাগছে ভীষণ। বাংলাদেশ, সন্ধেবেলা। বসার ঘরে বসে আছেন সবাই। ছোট থেকে বড় প্রত্যেকে আনহার বিয়ে নিয়ে আলোচনা করছে। এক ফাঁকে সায়ানের মা ঘর থেকে বেরিয়ে সায়ানকে কল করলো। প্রথমবার কল রিসিভ হলো না। দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। পরক্ষণে ওপাশ থেকে কল এলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সায়ান, ভালো আছি। তুমি কেমন আছো? আগের মতো। কিছু বলবেন? হঠাৎ কল? তোমার বোনের বিয়ে, তুমি আসবে না? একটা মৃদু যন্ত্রণা অনুভব করলো সায়ান। সেই ছোট্ট অহনার বিয়ে। চোখ ছলছল করছে সায়ানের। কবে বিয়ে? আগামী সপ্তাহে শুক্রবার। আমি আসব। বিষয়ে প্রায় চেঁচিয়ে উঠলেন সায়ানের মা। কি বললে? আমি দেশে ফিরবো মা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা শুনেছে। আমি সুখবরটা সবাইকে দিচ্ছি বাবা, ভালো থেকো তুমি। সায়ান কিছু বলার সুযোগ পেল না, তার আগেই কল কেটে দিলেন। বিদেশের মাটি ছেড়ে কিছুদিন নিজের জন্মভূমিতে কাটানোর সময় এসছে এখন। সেই ঘটনার পর থেকে তরু সায়ানের থেকে অনেক দূরত্ব গড়ে নিয়েছে। দুদিন হলো সায়ানের সাথে ঠিকমতো কথা বলে না। অফিসের বাইরে দেখা হলেও প্রফেশনাল আচরণ করে, যা সায়ানকে রাগিয়ে দেয়। সায়ান কিছুতেই তরুর সাথে কথা বলতে পারছে না। এর মধ্যে আজ তরু ছুটির জন্য আবেদন করেছিল। সায়ান অবশ্য ভালো করে জানে তার ছুটি নেওয়ার কারণ। আগামীকাল সায়ান নিজেও বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। সকাল থেকে ইফতেখার ভিলায় পরিবেশ বেশ উৎসবমুখর। দুদিন পর আনহার গায়ে হলুদ, তারপর বিয়ে। তার চেয়ে বড় কথা, আজকে তরু ও সায়ান দেশে ফিরবে। তরু সায়ানের বিষয়ে কিছু জানে না। সে নিজের মতো আসে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে সে। মনটা তরুর বেশ ফুরফুরে।
অনেকগুলো বছর পর নিজের বাড়িতে ফিরছে, তবে শায়নের কথাটাও মাথায় ঘুরছে। তরু এখন পর্যন্ত শায়নের বিষয়ে বাড়িতে কিচ্ছু জানায়নি। অত দূরে বসে শায়নের কথা বললে তরু চাচি আসমা কেমন রিয়াক্ট করবেন সেই ভেবেই কিছু জানানো হয়নি। তবে আজকে বাড়ি ফিরে সবকিছু বলবে বলে ঠিক করেছে তরু। ইফতেখার ভিলা, বিকেল 5টা। গোধূলির আলোয় ছায়া পড়ে উঠোনের লাল ইটের মেঝেতে। আকাশে কিছুটা গোধূলি, কিছুটা সোনালি আলো। গেট খুলে তরু যখন রিকশা থেকে নামে তখন তার চোখে মুখে একরাশ গ্লানি আর একটা অজানা প্রশান্তি। চেনা উঠোন, চেনা ঘর, চেনা গন্ধ। কতগুলো বছর পর নিজের বাড়িতে ফিরল তরু ব্যাগ হাতে ঘরে ঢোকে। হারুন ইফতেখার বারান্দায় বসেছিলেন। হঠাৎ তাকে দেখে চোখ বড় করে তাকালেন। তরু। হারুন তরুর দিকে এগিয়ে গেল। তরু মুচকি হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, ছেলেমেয়েরা বাড়ি ফিরলে বাবা মা এমনি ভালো থাকে। তরু আসার খবর অন্দরমহলে পৌঁছে গেল। মুয়াজ, আনহা, রাহেলা, আসমা সবাই বাড়ির বাইরে উঠোনে এসে পৌঁছালো। রাহেলা মেয়েকে দেখে দ্রুত গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। তরুর দু চোখ ছলছল করছে। মাকে জড়িয়ে ধরে বড় বড় নিঃশ্বাস ছাড়ল সে। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, তুই কাছে থাকলে আমি সব সময় ভালো থাকি। তুই ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ। মায়ের থেকে বোনকে সরিয়ে নিজেই জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল মুয়াজ। ছেলেটা বড্ড তরু পাগল।